শান্তিনিকেতনে কিন্তু আমার এই প্রথমবার আসা। এই প্রথম শান্তিনিকেতনে এসেছি, বিশ্বকবির সমস্ত সৃষ্টিকে দেখতে পাচ্ছি ঠিকই, তবে পুরোটাই দূর থেকে, কারণ ভেতরে প্রবেশ কিন্তু একেবারেই নিষেধ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। ট্রেনটা ছাড়বে 10:05 হাওড়া থেকে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগার কথা, এবার কম বেশি। শান্তিনিকেতন এক্সপ্রেসের 2S এর ভাড়া হচ্ছে 95 টাকা, আর সিসির ভাড়া হচ্ছে 315 টাকা। 2S মানে হচ্ছে এটা যেটায় আমরা যাচ্ছি, এটা নন এসি, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3/3, আর সিসি যেটা সেখানে 3/2। ট্রেন ছাড়ার আগে ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি ক্লিনই রয়েছে, বেসিনও রয়েছে একটা, মোটামুটি ক্লিন, আর ওয়েস্টার্ন কোমোড। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের আজকের গন্তব্য বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ভ্রমণ পিপাসু বাঙালির বেড়ানোর সাথে খাওয়া দাওয়া কিন্তু অতি আবশ্যক। সেরকম আমাদের সঙ্গী চা, বিস্কুট, চিপস ও লজেন্স। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে রাঙামাটির উদ্দেশ্যে। আনন্দে সবাই লুটি, বাইরে প্রেমানন্দে সবাই লুটি, আমাদের এসেছে মধুর লগন, বিশ্বকবি ঠাকুরের রবির শান্তিনিকেতন। কলকাতা ছেড়ে আমরা যতই লাল মাটির দেশের দিকে এগোতে থাকলাম, বাউল গান ও গ্রাম্য পরিবেশের হাতছানি আমাদের মুগ্ধ করতে থাকল। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর শান্তিনিকেতনে নেমে আমরা এগিয়ে গেলাম টোটো স্ট্যান্ডের দিকে। এই হচ্ছে শান্তিনিকেতন স্টেশনের টোটোর জায়গা, যেখান থেকে তোমরা টোটো বা অটো যেটা ইচ্ছা নিয়ে তোমাদের হোটেলের দিকে এগিয়ে যেতে পারো। আমরা প্রথম দিন থাকব চৌধুরী লজে। এই হচ্ছে চৌধুরী লজ। এখান থেকে খাবারের জায়গা বা বিভিন্ন দোকানপত্র খুবই কাছে, তাই জন্য আমরা প্রথম দিন এখানে থাকব। এখান থেকে আমরা এই 14 নম্বর রুমটা একবার তোমরা দেখে নাও। এখানে আমাদের বন্ধুরা ছিল। 14 নম্বর রুমে 4টে টোটাল জানালা পাবে, এবং তার সাথে টিভি রয়েছে, আয়না রয়েছে, একটা কাওয়ার্ডও রয়েছে। ওয়াশরুমটা ছোট হলেও মোটামুটি পরিষ্কার। ওয়েস্টার্ন কোমোটো রয়েছে, বেসিনও রয়েছে, এবং ওয়াশরুমে একটা আয়নাও রয়েছে, আর গিজারের ব্যবস্থাও রয়েছে। শীতকালে কোনো অসুবিধা হবে না, গিজার রয়েছে। 14 নম্বর রুম থেকে তোমরা ব্যালকনিটাও পাবে, খুবই ছোট ব্যালকনি, কিন্তু এখান থেকে বাইরের স্টেশনের দিকে যাওয়ার রাস্তার ভিউটা পেয়ে যাবে। আর এই রুমে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, 9 নম্বর রুম। তো এই ঘরটাতে ঢুকে তোমরা দেখতে পাবে সাইডে রয়েছে এরকম
টিভি পাবে তোমরা। এছাড়া জানলা রয়েছে দুটো, আয়না রয়েছে, আর খাট হচ্ছে 2 বেড, কিন্তু 3 জন মোটামুটি আরে চাইলে শুতেও পারো। আর সামনে এসি রয়েছে, গরমকালে এসির ব্যবস্থাও রয়েছে, ফ্যান রয়েছে, এবং এখানে একটা সোফাও রয়েছে, যে সোফাটা এই ঘরটাতে রয়েছে। পাশে যে ঘরটা একটু আগে দেখালাম ওটাতে অতটা নেই। আর এখানে টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, ছোট একটা টেবিলও রয়েছে, আর এখানে একটা কাভার টাইপ রয়েছে, এখানে কিছু রাখলে জিনিসপত্র রাখতে পারো। বাথরুমটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুব বেশি বড় না, বাট ক্লিন। 14 নম্বর রুমের ওয়াশরুমটা বেশ ভালো মতনই ক্লিন। বেসিন রয়েছে একটা, আর গিজারও রয়েছে। দুটো রুমে তোমরা গিজার ফেসিলিটি আর এসি ফেসিলিটি দুটোই পাবে। চৌধুরী লজের একদম পাশেই রয়েছে কৃষ্ণা হোটেল, যেখানে তোমরা লাঞ্চ ডিনার করে নিতে পারো রিজনেবল প্রাইস। এই রইল তোমাদের জন্য কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের থালির প্রাইস লিস্ট, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, ভাত, ডাল, আলু পোস্ত, ফুলকপি, চাটনি, টক দই আর একটা রসগোল্লা, সাথে স্যালাড। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ঘুরে দেখার জন্য। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটার নাম হচ্ছে 3 পাহাড় বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী থেকে 3টে পাথর তুলে এনেছিলেন। সেখানে একটা পাথরের উপর তিনি বসতেন, আরেকটা পাথরের উপরে বই খাতা রাখতেন এবং আরেকটা পাথরে লিখতেন। তো সেখান থেকেই এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। এখানেই তিনি আমাদের যে কুমোরপাড়ার গরুর গাড়ি বা আরও বিভিন্ন কবিতা কিন্তু তিনি এখান থেকে লিখেছিলেন, এখানে বসেই লিখেছিলেন। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পান্থশালা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এখানে বসতেন, এবং তারা কি করতেন, এই রাস্তা দিয়ে যারা যেতেন, পথিকরা যারা ধরুন ক্লান্ত হয়ে গেছে বা কিছু, তাদেরকে এখানে থেকে তিনি বা তার অন্যান্য সঙ্গীরা জল পান করাতেন, জল দান করতেন। এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই মোড়টার নাম হচ্ছে ক্লাব মোড়। এই মোড়টার ক্লাব মোড় নাম দেওয়ার একটাই কারণ হচ্ছে, এদিকে আসো তোমাদের দেখাই। এই সামনে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছ। এই মাটির বাড়ির ঠিক মাঝখান দিয়ে দেখো একটা বড় তাল গাছ উঠে গেছে। এই বাড়িটার নাম দেওয়া হয়েছে তালধ্বজ বাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বা তার আরো অনেক সঙ্গীরা একসাথে বসে তারা গল্প গুজব করতেন। এই বাড়িটার নাম দেওয়া হয়েছে তালধ্বজ, এবং এইখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে যে কবিতাটা রয়েছে, ওনার খুব বিখ্যাত একটি কবিতা, সেটাও লিখেছিলেন। আর এই জায়গাটার নাম এই কারণেই ক্লাব মোড় দেওয়া হয়েছে। এই যে সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় উপাসনা গৃহ, বা অনেকে আবার বলে প্রার্থনা মন্দির। আসলে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মূর্তি পূজায় একেবারেই বিশ্বাসী ছিলেন না, তিনি ব্রাহ্ম ধর্মের অন্তর্গত ছিলেন। তো তিনি এখানে বসে ধ্যান করতেন, এবং এই যে জায়গাটা, এটা বেসিক্যালি প্রতিষ্ঠা করেছিল দ্বারকানাথ ঠাকুর। এই উপাসনা গৃহে কিন্তু কোনো মূর্তি নেই, এখানে শুধুমাত্রই উপাসনা করা হয়। আগে বিশ্বভারতীর অনেক স্টুডেন্টরা যারা ইচ্ছুক, এই ধর্মে যারা বিশ্বাস করেন, তারা সাদা বস্ত্র পরিধান করে এর মধ্যে এই ঘরের ভেতরে যেত, কিন্তু এখন আর সেরকম কিছু দেখা যায় না বলেই শুনলাম আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী ইউনিভার্সিটির সামনে। বেশ বড় এরিয়া নিয়ে রয়েছে এই ইউনিভার্সিটি। এই যে মাঠটাকে দেখতে পাচ্ছ, এই মাঠটাকে বলা হয় পুরনো মেলার মাঠ, যেখানে আগে পৌষ মেলা হতো, কিন্তু পরে জনসংখ্যা খুব বাড়তে থাকায় এখন আর এখানে পৌষ মেলা হয় না। এই যে জায়গা
জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এটার নাম হচ্ছে ছাতিমতলা। এই জায়গাটা ছাতিমতলা নাম হওয়ার কারণ হচ্ছে এই, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার বাবার সাথে এই জায়গাটায় আসে এবং এখানে সামনে যে সাদা একটা বেদি, ক্যামেরাটা একটু এদিকে মুভ করা তাহলে দেখতে পাবে তোমরা, এই যে সামনে সাদা একটা দেখতে পাচ্ছ, এটা পরে আবার রেনোভেট করা হয়েছে, আগে অন্যরকম ছিল। এখানে একটা গাছ ছিল, সেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর খুব শান্তি পেয়েছিলেন, যার জন্য সেই শান্তির থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয় শান্তিনিকেতন। আর তার ঠিক সামনে যে চেয়ার মতন জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন এবং ওখানে বসেই কিন্তু তিনি পাঠশালায় যে ক্লাসগুলো হতো সেগুলো নিতেন। এবং এখনো দোল উৎসব বলো বা যা যা উৎসব এখানে হয় সবকিছুই প্রথমে এইখানে শুরু করা হয়। তো এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। শুনলে হয়তো তোমরা অবাক হবে, তবে এটাই সত্যি। শান্তিনিকেতনে কিন্তু আমার এই প্রথমবার আসা। আমি ছোটবেলা থেকে এখনো অবধি কোনোদিনও শান্তিনিকেতনে আসতে পারিনি নানান অসুবিধার জন্য। এই প্রথম শান্তিনিকেতনে এসেছি, বিশ্বকবির সমস্ত সৃষ্টিকে দেখতে পাচ্ছি ঠিকই, তবে পুরোটাই দূর থেকে, কারণ ভেতরে প্রবেশ কিন্তু একেবারেই নিষেধ। এটা একটু আক্ষেপের বিষয়, কারণ আমাদের বিশ্বকবির শ্রেষ্ঠ কীর্তি সেগুলোকে এত দূর থেকে দেখে যেন ঠিক মন ভরে না, কিন্তু তবু শান্তিনিকেতনে এসে যে শান্তি সেটা অনুভব করতে পারছি এই প্রথম। এই যে সামনে তোমরা আর্টটা দেখতে পাচ্ছ, এটা কলা ভবনের শিক্ষার্থীরা এটা বানিয়েছে এবং এর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, সেটা কি জানো? খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা জিনিস, অর্থাৎ এই যে খাঁজ কাটা জায়গাগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ঠোঁটের হা, এবং এই পুরো জায়গাটাতেই লেখা রয়েছে সা রে গা মা পা, অর্থাৎ গানের সুর যে সা রে গা মা, যতটুকুনি এগুলো উচ্চারণ করতে আমাদের ঠোঁট হা হয়, এটা ঠিক সেই পরিমাপেই কিন্তু এই সৃষ্টিটাকে করা। কি অসাধারণ সুন্দর, তাই না? বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এটা হচ্ছে নাট্যঘর, যেখানে বিভিন্ন নাটক অনুষ্ঠিত হয়। আর নাট্যঘরের এখানেই আরও একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই। এখানকার শিক্ষার্থীদের দ্বারা তৈরি করা এই হচ্ছে ইগলু ঘর। এই জায়গাটা দেখছেন পুরোটা কলা ভবন, আর্ট নিয়ে যারা পড়াশোনা করে। আর সামনে যে মূর্তিটা দেখছেন, যারা কলের বাসি যেটা বলে, ও দুই বোন মিলে চলে যাচ্ছে কাজের টাইমে, মিলে সিটি মেরেছে, সে টাইমে কাজে চলে যায় মোড়া মাটিতে হেঁটে, বাচ্চাটা পিছনে দৌড়ি দৌড়ি যাচ্ছে বলে ওনার মাসিটা দেখছে ঘুরে যে ধুলোবালি পড়লো নাকি চোখে। সেই আর্টটা করেছে রামকিঙ্কর বেজ, 1955 থেকে 56 সালে তৈরি। এটা সিমেন্ট বালি কুচি পাথর মাখিয়ে টেক্সচার দাঁড় করিয়ে ছুঁড়ে ছুঁড়ে করেছে, কোনো হাত দেয়নি। তার জন্য উনি বিখ্যাত। এটাও রামকিঙ্কর বেজ। এই বাড়িটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি, যিনি সহজ পাঠের আঁকাগুলো এঁকেছেন। দুঃখের বিষয়, ভেতরে তো প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রতীচি অর্থাৎ আমাদের বিশ্ববিখ্যাত অমর্ত্য সেনের বাড়ি হচ্ছে এইটা, একবার দেখে নাও তোমরা। এই সৃজনী শিল্প গ্রামের উপরে আমার আলাদা একটি ভিডিওতে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে সেই লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, খুবই ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু শান্তিনিকেতনের খুব সুন্দর একটা ঘোরার জায়গা। শান্তিনিকেতনে এলে এই জায়গাটায় আসতে একদমই ভুলো না। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে ঠিক অপোজিটেই দেখতে পেলাম এই শ্মশান। টোটো কাকুর থেকে জানতে পারলাম যে এই শ্মশানে এখনো দাহ করা হয়। বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বেরিয়ে এবার সোজা চলে এসেছি জমিদার বাড়ি। এখানেই কিন্তু হয়েছিল আমাদের খুব বিখ্যাত একটা গান ঢাকের তালে, ওই গানটার শুটিং। চলো ভিতরে যাওয়া যাক। এটি হলো সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি নামেও পরিচিত। এটিকে রাজবাড়ি বলা হলেও এটি প্রধানত জমিদার বাড়ি। এই বাড়ির নির্মাতা ভারতচন্দ্র সরকার। বিশালাকার মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই চোখে পড়ে এক বিশালাকার নাট মন্দির।
ভারতচন্দ্র সরকারের পুত্র কৃষ্ণহরি সরকার এই বাড়িতে দুর্গাপূজার প্রচলন করেন। এইখানেই এক কাঠামোর ঠাকুর নির্মাণ করে পুজো করা হয়। লোকমুখে শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে এসে বসবাস করেছেন এবং প্রচুর গান ও কবিতা লিখেছেন। রাজবাড়ির একদম পাশেই রয়েছে জোড়া শিব মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। চলো একবার দেখে নিই। জমিদার বাড়ির একদম গায়ে লাগা, একদমই পাশে রয়েছে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। তোমরা চাইলে এটাও একটু ঘুরে যেতে পারো। খুব সুন্দর হাতে সূক্ষ্ম কাজ করা এই মন্দিরে। বিশ্বভারতী সৃজনী শিল্পগ্রাম সুরুল রাজবাড়ি দেখে পরন্ত বিকেল দেখতে দেখতে আমরা ফিরে চলেছি লজের দিকে। রাজবাড়ি থেকে সোজা আমরা গেছিলাম একটু সোনাঝুরির হাটে, কিন্তু সোনাঝুরির হাটের কোনো ভিডিও আজকে করিনি, কারণ মেনলি আমরা কালকে যাব সোনাঝুরির হাটে। আজকে আমরা চৌধুরী যে হোটেলটাতে আছি এখান থেকে কালকে সকালে আমরা চলে যাব ক্রিশ্চানোতে, ওখান থেকে সোনাঝুরি হাটে যাব। তো কালকেই তোমাদের সোনাঝুরি হাটের ডিটেলসটা দেবো। তো এখন ইভিনিংয়ে খুব জোর খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা চৌধুরী এই হোটেলের থেকে একদম সোজা এসে একটা তন্দুরি চিকেনের একটা খুব সুন্দর দোকান আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেখান থেকে আমরা তন্দুরি চিকেন অর্ডার দিলাম ফুল প্লেট, যেখানে দুটো লেগ পিস রয়েছে আর দুটো বেস্ট পিস রয়েছে। প্রাইস নিচ্ছে হচ্ছে 400 টাকা, আর তার সাথে এক প্লেট চিকেন স্টিম মোমো, যেটার প্রাইস নিচ্ছে 90 টাকা। এই দোকানটার কথাই তোমাদের বলছিলাম। তোমরা যদি মনে করো যে ইভিনিং টাইমে একটু তন্দুরি বা কিছু স্ন্যাক্স টাইপের খেতে চাও, তো এখান থেকে কিন্তু খেতে পারো। নো ডাউট ভীষণ ভালো কোয়ালিটির ফুড, একদম ফ্রেশ, খুব ভালো খেয়েছি। কৃষ্ণা হোটেল থেকেই সেরে নিলাম ডিনারটা। ডিনারে নিয়েছি এক প্লেট চিকেন ভর্তা, এক তরকা আর রুটি। এই দিয়েই ডিনারটা শেষ করলাম। ডিনার করে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েও গেছে, এবার শুতে যাব, কারণ আর হচ্ছে না। তোমাদের কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা আজকে যে চৌধুরী লজে আছি, এটা এখানে বেশ অনেক রকমের রুমই রয়েছে। আমি তোমাদের সবটাই দেখিয়েছি মোটামুটি আমরা কিরকম ঘরে রয়েছি বা কিরকম কি। কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব সোজা ক্রিশ্চানোতে। তো কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ক্রিশ্চানো রিসর্টের এভরিথিং ডিটেলস এবং তার সাথে সোনাঝুরির হাট পুরোটা। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি না, কারণ এই ভিডিওটাতেই তোমাদের সাথে আমি সেকেন্ড ডেটাও শেয়ার করব। তো এখন ঘুমোতে যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং, ইটস ডে 2। কিন্তু দুঃখের বিষয় আমার মাইক্রোফোনটা এই সময় কি ডিস্টার্ব করেছিল জানি না। বাড়িতে এসে যখন ভিডিওগুলোকে চেক করছি তখন দেখছি আমার মাইক্রোফোনটা তখন কাজই করেনি। তাই এখানে তোমাদেরকে ব্যাকে জানিয়ে দিচ্ছি। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যাব কোপাই নদী আর কঙ্কালীতলা। সেখান থেকে ঘুরে এসে চৌধুরী লজে থেকে আমরা যাব সোজা ক্রিশ্চানোতে। তো ব্যাকপ্যাকিং এখনো কিছু হয়নি, এখানে এসে আমরা ব্যাকপ্যাকিং করে নিয়ে তারপর যাব ক্রিশ্চানোতে। আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা এবং কোপাই নদী দেখার জন্য। স্টেশনে থেকে আমরা আমাদের লজে যাওয়ার জন্য যে টোটো কাকাকে বুক করেছিলাম সেই টোটো কাকার টোটোতেই আমরা এই কঙ্কালীতলা এবং কোপাই নদীর জায়গাটাও ঘুরে দেখলাম। তোমরা স্টেশনে নেমে রিসর্টে বা লজে যাওয়ার সময় যে টোটোতে যাবে সেই টোটো কাকাকেই বুক করে রাখতে পারো। টোটোর ভাড়া নেবে 4 জন হোক বা 1 জন হোক 250 থেকে
300 টাকা। আর এই যে কঙ্কালীতলা, এটা হচ্ছে আমাদের 51 সতীপীঠের একটি পীঠস্থান। এই কঙ্কালীতলা এবং কোপাই নদীর বিস্তারিত বিবরণ আমার ভিডিওতে থাকবে, খুব শিগগিরই আপলোড হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কোপাই নদী কঙ্কালীতলা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ক্রিস্টালো রিসর্টে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের রিসর্ট। চলো আমাদের রুমটা একবার তোমাদের ঘুরে দেখাই। হ্যালো, ওয়েলকাম। চলে এসেছি ক্রিস্টালোতে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রুমটা। দাঁড়াও। রুমটা দুর্ধর্ষ ক্লিন। এটা হচ্ছে ফুল রুম। দুজন আরামসে এখানে শুতে পারবে। ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে এবং ভীষণ ক্লিন, এতটুকুনি ময়লা নেই। অ্যান্ড চলে আসো এদিকে। এখানে কেটলি রয়েছে, এরকম প্যাকেটে এভরিডের দুধ রয়েছে, সুগার রয়েছে, চা পাতা, টি ব্যাগ রয়েছে, কফি রয়েছে। আনলিমিটেড তোমরা খেতে পারবে, যত ইচ্ছা খাও চা কফি, নো প্রবলেম। আর এখানে ওদের কলিং এর ব্যবস্থাও রয়েছে। 2-to-1 রুম সার্ভিস আর 2-to-2 হচ্ছে ফর রিসেপশন। এছাড়া আর কি কি ফেসিলিটি আছে একবার দেখিয়ে দিই। মুভ কর। এখানে এসির ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে, আর রয়েছে একটা এরকম ছোট্ট একটা আলমারি মতন, এখানে তোমরা কিছু চাইলে রাখতে পারো। একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আর ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এরকম ব্যালকনি থেকে তোমাদের ভিউটা ঠিক এরকম আসবে। এটা হচ্ছে ব্যাক সাইডের, ঠিক আছে? এই হচ্ছে ব্যালকনি ভিউ। এবার হচ্ছে মেন জিনিসটা, সেটা হচ্ছে ওয়াশরুম। কারণ এটাই ভীষণ টেনশনের থেকে যে ওয়াশরুম ক্লিন কিনা। তো দেখে নাও একবার। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার রয়েছে, আর একদম এই হচ্ছে শাওয়ার। এছাড়া কোমোড, ভীষণ পরিষ্কার, প্রচন্ড পরিষ্কার। এছাড়া গিজারের ব্যবস্থাও রয়েছে, আর সামনে বেসিনও রয়েছে। এই সামনে, একদম সামনে বেসিন রয়েছে। টাওয়ালটাও দিয়েছে, ভীষণই ক্লিন। মিরর রয়েছে ওই সাইডে, সবকিছু রয়েছে, দারুণ। এবং এই পুরো রুমটা আমাদের পড়েছে 2000 টাকা, ঠিক আছে? তো এবারে ওদেরকে আমি এখানে লাঞ্চটাকে অর্ডার দেবো। লাঞ্চটাকে অর্ডার দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে নিয়ে সোজা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে খুব লাইট অর্ডার দিয়েছিলাম, কারণ এখন আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো সারতে হবে। তো অনেকটা টাইমেরও ব্যাপার, সেই কারণে লাঞ্চে অর্ডার দিয়েছি 1 প্লেট রাইস। আগে 1 প্লেটই নিয়েছি, কারণ কতটা কি খেতে পারবো, দুজনেরই খুব একটা খিদে নেই। যদি লাগে পরে আবার ওদেরকে অর্ডার দেওয়া যাবে, বা যদি কেউ মনে করে 1.5 প্লেট দেবে, 1.5 প্লেটও দেওয়া যাবে। 1 প্লেট রাইস হচ্ছে 85 না 80, কত নিল? 80, 85 টাকা নিয়েছে। আর এই হচ্ছে এগ কারি অর্ডার দিয়েছি, 2 পিস এগ নিয়ে। এই হচ্ছে এগ কারি, 100 রুপিস। তো লাঞ্চটা খুবই সিম্পল রাখছি, কারণ ইভিনিং আর রাতে দেখা যাক কি খাই। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, কারণ এরপর যেতে হবে সোনাঝুরি হাটে। এটা হচ্ছে ক্রিস্টালো রিসর্টটার ব্যাক সাইড দিয়ে যদি তোমরা বেরো, তাহলে ব্যাক সাইড দিয়ে বেরিয়ে এই দিকে গেলে জাস্ট কয়েক পা হেঁটেই তোমরা বাহাতে পাবে সোনাঝুরি হাট। তো চলো এবার সোনাঝুরি হাটে যাই। হট করে আস্তে আস্তে এই শাড়িটা চোখে লাগবে। এটা কি প্রাইস আছে? এটা কি শাড়ি? ঘিচা তসর। এটার দাম আছে আপনার 1250, অরিজিনাল মধুমণি ঘিচা তসর। ডিসকাউন্ট দেবে না? হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়ার জন্য ওটা আপনার পড়ে যাবে 950। 950 এসে যাবে। এর দানা সব দিয়ে নাগেশ্বর পাঁচমিশালি পানি আর কি, সব 5 রকমের ফল দিয়ে, আচ্ছা, নারকেলকে কেটে বানানো। এখানে বেশ কিছু কড়ির কাজেরও হাট দেখতে পাচ্ছি। দেখো এই হাটটা আমার খুব সুন্দর চোখে লাগলো। এটা কি প্রাইস আছে দিদি? 220। এটা প্রাইস আছে দেখো 220। এই চোকারগুলোর কি প্রাইস আছে গো? এগুলো 50 টাকা। আর সেমি তসরগুলোর দাম কি আছে? 750। এগুলো রয়েছে 750, আর এগুলো পিওর তসর 3500 থেকে স্টার্টিং। সোনাঝুরি হাট থেকে ফিরে এই যে বানিয়ে ফেললাম 2 কাপ কফি। এবার কফিটা খেয়ে নিয়ে আর একটুখানি কাজ রয়েছে, সেই কাজটা মেটাতে যাব। তারপরে এসে দেখা যাক কি হয়। সোনাঝুরি হাটটা যতটা কভার করা সম্ভব কভার করেছি, তোমাদেরকে দেখিয়েছি।
বিশাল বড় হাট এবং সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ এই হাটটা থাকে। এবার অলমোস্ট সূর্য ডুবতে ডুবতে যায়, হাটে অলরেডি দোকানপাট সব গোছানো শুরুও হয়ে গেছে। এখন অর্ডার দিলাম একটুখানি ক্রিস্পি চিকেন। তো আমি ঘরেই চেয়েছিলাম, তো ওই জন্য রুমেই দিয়ে গেছে। এই হচ্ছে ক্রিস্পি চিকেন, এটা নিয়েছে 250। হোটেলটা কিন্তু যেমন ক্লিন এবং সুন্দর, সেরকমই রাত্রিবেলা আলোর সাজে আরো সুন্দর হয়ে ওঠে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই রিসর্টটার চারিদিকটা রাত্রিবেলা ঠিক কিরকম লাগে, তোমরাও একবার দেখে নাও। এরকম সুন্দর সুন্দর জায়গাও কিন্তু রয়েছে এখানে ডেকোরেটেড। তোমরা চাইলে ইভিনিং স্ন্যাক অর্ডার দিয়ে এখানে বসে আরামসে কিছুটা টাইম কাটাতেও পারো। একদম ওই সাইডটাতেই তোমরা সুইমিং পুল এরিয়াটা পেয়ে যাবে, এবং সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি, আর ডিনার বা সবকিছু টাইমিং হচ্ছে রাত্রি 10টা অবধি। তো অনেক জায়গাতে সেলফি জোন টাইপেরও রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। দারুণ একটা সময় কাটবে তোমাদের এখানে। এটা ক্রিস্টালোর রিসেপশন এরিয়া, এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। রাত্রে ডিনার অর্ডার দিয়েছিলাম, ওরা রুমেই দিয়ে গেছে। অর্ডার দিয়েছি হচ্ছে একটু সিম্পলি দিয়েছি, সিম্পল মানে হচ্ছে বেশি কিছু দিইনি। রাইস দিয়েছিলাম দুপুরের মতন সেম 1 বোল রাইস, তার সাথে অর্ডার দিয়েছি মটন কষা, 4 পিস মটন কষা। এটার প্রাইস নিয়েছে 360, আর সব খাবারের উপরেই কিন্তু জিএসটি রয়েছে। প্রাইসটা একটু বেশি এখানে খাবারের ঠিকই, কিন্তু কোয়ালিটি কিন্তু মারাত্মক ভালো। মাটনটা এত সুন্দর সিদ্ধ আর এত জুসি এবং নরম, মানে ভীষণ ভালো টেস্ট, ভীষণ ভালো টেস্ট। গুড মর্নিং। তো 2 দিন কেটে গেল, আজকে বাড়ি যাওয়ার পালা। সকালবেলা উঠে একটু কফি খেয়ে নিচ্ছি, এরপর এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব। এখান থেকে 1:10 আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস রয়েছে, তো ওখান থেকে হাওড়া, হাওড়া থেকে বাড়ি। প্রত্যেকটা ফ্লোরেই এরকম অনেকগুলো করে রুম রয়েছে। আমাদের ফ্লোরের রুম থেকে বেরিয়ে ভিউটা একটু এইরকম। আমাদের রুম তো তোমাদেরকে বললামই 2000 টাকা নিয়েছে, এটা কিন্তু সব থেকে লো প্রাইস। এরপরে 3000, 4000, 5000 আরও বেশি, এরকম অনেক প্রাইজেরই রুম রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে গার্ডেন ভিউটা তোমরা দেখছো, আর এর সামনে এই যে ছোট ছোট ঘরগুলো ব্যালকনি দেখতে পাচ্ছ, এই রুমগুলো থেকে গার্ডেন এরিয়ার ভিউ এবং সুইমিং পুল এগুলো সব দেখা যায়। তো গার্ডেন এরিয়ার ভিউ পেতে গেলে লোয়েস্ট প্রাইস হচ্ছে 2300 বা 2500 এরকম থেকে স্টার্ট। তো আমাদের গার্ডেন ভিউ দরকার ছিল না, কারণ ব্যালকনিতে আর কতক্ষণই বা থাকবো, তাই জন্য আমরা যে রুমটা নিয়েছি সেটার ব্যালকনি থেকে আমরা পার্কিং দিকটা মানে ব্যাক সাইডটা পেয়েছি, তাই রুমের প্রাইসটা 2000 টাকা নিয়েছে। এটা হচ্ছে সুইমিং পুল জোন। আর রাত্রিবেলা যে ভিউটা তোমাদেরকে দেখালাম, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, এটা হচ্ছে সেই জায়গাগুলোরই দিনের বেলার ভিউ। দিনের বেলা একরকম সৌন্দর্যে ঘেরা, রাত্রিবেলা আরেক রকম। এখানে বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে, তার জন্য রিসর্টের লোকদের সাথে একটু আগে থেকে তোমাদেরকে বলে নিতে হবে কথা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। যা যা নাম্বার দেওয়া ফোনের, টোটো কাকার নাম্বার বলো বা এই রিসর্টটার নাম্বার বলো, সবকিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের, যাতে একটু হেল্প হয়। আর এখানে কিন্তু আমি বারবার বলছি, রিসর্টটার ফুড কোয়ালিটি অসাধারণ ভালো। চা কফি সবসময় ঘরে অ্যাভেলেবেল রয়েছে, যত চাই তোমরা পেয়ে যাবে। কোয়ালিটি সব কিছুই ভালো, শুধু একটু
কস্টলি। যদি তোমরা মনে করো দুটো দিন একটু রিল্যাক্সে কাটাবে, তার জন্য জাস্ট পারফেক্ট। আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।